বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এবার যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব, ওমান উপকূল ধরে পণ্যবাহী জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচলে থাকছে না বাধা। নতুন করে তেহরানের ওপর হামলা না হলে মিলবে এই সুবিধা, খবর রয়টার্সের। যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নতুন বার্তা, শীঘ্রই শেষ হবে চলমান সংঘাত। যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম ফিরিয়ে দিতে রাজি হয়েছে ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে জরুরি বৈঠকে 40 দেশ, কৌশলগত জলপথটি পুনরায় চালু ও নিরাপদকরণের বিষয়ে হবে আলোচনা। প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের বিষয়টিও উঠে আসতে পারে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির পর কমল তেলের দাম, প্রতি ব্যারেলের দাম নেমে এসেছে $98.05। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের ইঙ্গিতে দামে প্রভাব পড়েছে, দাবি ট্রাম্পের। ইরানকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের বার্তা, ইরানের ওপর সামরিক চাপ কমাতে এবং আলোচনায় ফিরে যেতে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ। ইরানি বন্দরের ওপর ওয়াশিংটনের নৌ নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান। প্রথম দফার শান্তি চুক্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ইরানের সমস্ত বন্দরে চলছে মার্কিন অবরোধ। এমন পরিস্থিতিতে আগের অবস্থান থেকে সরে এসে কিছুটা সুর নরম করেছে ইসলামিক বিপ্লবী গার্ড। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওমানের উপকূল ধরে পণ্যবাহী জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচল করতে বাধা নেই বলে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে তেহরান। এর আগে দফায় দফায় বৈঠক হলেও হরমুজ ইস্যুতে কঠোর অবস্থান থেকে না সরার বার্তা দিয়েছিল তেহরান। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে বলা হয়েছিল, হরমুজে জাহাজ চলাচল করতে হলে ইরানকে টোল দিতে হবে। এমন ঘোষণার পর নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপরই হরমুজ প্রণালীতে অবরোধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি একটি বিশেষ প্রস্তাব দিয়েছে তেহরান। ওই প্রস্তাবে বলা হয়েছে, ওমানের কোল ঘেঁষে বয়ে চলা হরমুজ প্রণালীর বিশেষ অংশ দিয়ে যে কোনো পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারবে, তবে এর জন্য সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে, নতুন করে যুদ্ধ বা সংঘাত না হলে এই সুবিধা মিলবে। পাশাপাশি ইরানের সব দাবিও মানতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে হোয়াইট হাউস নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ইরানের পররাষ্ট্র দপ্তরও। পারস্য এবং ওমান উপসাগরের মাঝে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটি 34 কিলোমিটার চওড়া। এর এক পারে ইরান, অন্য পারে ওমান। ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজের উপরে ইরানের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। তাই যুদ্ধে নিজেদের আধিপত্য ধরে রাখতে হরমুজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। পাল্টা ইরানের সমস্ত বন্দর অবরোধ করায় তেহরানও যে বিপাকে পড়েছে সেটাও স্পষ্ট। এদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, খুব শীঘ্রই ফের শান্তি বৈঠকে বসতে চলেছে ইরান যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত দিনক্ষণ ঠিক করা হয়নি। কোথায় বৈঠক হবে সেটাও নির্ধারিত নয়। যতদূর ইঙ্গিত মিলেছে তাতে পাকিস্তানে ফের মুখোমুখি হতে পারে দুপক্ষ। তার আগে আমেরিকার বিশেষ বার্তা নিয়ে তেহরানে গিয়েছে পাকিস্তানের প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসির সঙ্গে বৈঠক করবেন তারা। এর মধ্যে হরমুজ প্রণালী নিয়ে সরাসরি প্রস্তাব পাঠালো ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে নতুন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার লাস ভেগাসে আয়োজিত ট্যাক্স ডে গোল টেবিল বৈঠকে তিনি বলেন, ইরানে চলমান যুদ্ধ চমৎকারভাবে এগোচ্ছে এবং যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ইরানি রকেট ভূপাতিত করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর দক্ষতার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, রকেট বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে মার্কিন সেনারা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের কাছে থাকা পারমাণবিক ধুলো বা সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে দিতে রাজি হয়েছে। তিনি বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং তারা সেটি মেনে নিয়েছে। ইরান এটিতে রাজি হয়েছে। B-2 বোমারু বিমানের হামলায় মাটির গভীরে চাপা পড়া পারমাণবিক ধুলো আমাদের ফিরিয়ে দিতেও তারা রাজি হয়েছে। তবে ট্রাম্পের ওই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত নয়, কারণ ইরানের পক্ষ থেকে এখনো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন শুক্রবারের এ বৈঠকে প্রায় 40টি দেশ অংশ নেবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। এতে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে পুনরায় চালু ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান কার্যত ইরানের উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ শুরু করায় বৈশ্বিক জ্বালানি বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হরমুজ প্রণালী নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় উন্মুক্তকরণ একটি বৈশ্বিক দায়িত্ব। এই বিষয়টি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে পুনর্ব্যক্ত করবেন। এছাড়া নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসবে বলে জানিয়েছে এলিসি প্যালেস। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন আশা দেখা যাওয়ায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম। শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স 1%-এরও বেশি কমে প্রতি ব্যারেল $98.05 নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল $94 নিচে নেমেছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড 50% পর্যন্ত বেড়েছিল। সম্প্রতি তা $100 নিচে নেমে এলেও পুরো সপ্তাহ জুড়ে $90 ঘরেই অবস্থান করছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ 21 ঘন্টার শান্তির আলোচনা ভেস্তে যাওয়ার একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণা দিয়েছেন। এই অবরোধে যোগ দিতে ট্রাম্প ন্যাটো সহ তার মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন। তবে বিপরীতে ন্যাটো সহ তার মিত্র দেশগুলো সাফ জানিয়ে দিয়েছেন তারা এই অবরোধে অংশ নেবে না। উল্টো ট্রাম্পের মিত্র দেশগুলো ইসলামাবাদে ইরানের সঙ্গে পুনরায় দ্বিতীয় দফার বৈঠকের আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সৌদি আরব ইরানের উপর সামরিক চাপ কমাতে পাশাপাশি আলোচনায় ফিরে যেতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন। দেশটি বলছে, ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ায় লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত অন্যতম প্রধান সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনকে ইরানি বন্দরের উপর নৌ নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন, কারণ এর জন্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। কিন্তু হঠাৎ সৌদি আরব কেন ইরানের পক্ষ নিচ্ছে? কারণ সৌদি আরবের এই চাপ প্রয়োগের পেছনে বড় উদ্বেগ রয়েছে। কেননা তেহরান যদি যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিশোধ নেয়, তাহলে তারা ইয়েমেনে থাকা তাদের মিত্র হুতি বিদ্রোহীদের দিয়ে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এই প্রণালীটি লোহিত সাগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ। এর মধ্য দিয়ে সৌদি আরবের বড় অংশের তেল পরিবহন হয়। এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান। দেশটি ওমান সংলগ্ন হরমুজ প্রণালীর দিক দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়া অবাধে চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় উত্থাপিত একটি প্রস্তাবের অংশ হিসেবে এমন প্রস্তাব দিয়েছে দেশটি। সূত্রটি জানিয়েছে, যদি নতুন করে সংঘাত ঠেকাতে একটি চূড়ান্ত চুক্তি হয়, তাহলে এই ছাড় দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের কারণে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে সবচেয়ে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সূত্র আরও জানিয়েছে, এই প্রস্তাবটি ওয়াশিংটন ইরানের দাবি পূরণে কতটা রাজি হয় তার উপর নির্ভর করছে। এটি যে কোনো সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রে মূল শর্ত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে 16 এপ্রিল রাতে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর আনন্দ উল্লাসের খবর পাওয়া গেছে লেবানন জুড়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরানও। এটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দেখছে তেহরান। তবে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামছে? সেটির ইঙ্গিত দিয়েছেন বারবার নিজের অবস্থান বদল করা মার্কিন প্রেসিডেন্ট। সেই আশায় ভরসা রাখবে কি পুরো বিশ্ব? মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,
ইসরায়েল লেবাননের মধ্যে একটি স্থায়ী নিরাপত্তা ও শান্তি চুক্তির লক্ষ্যে দুদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার সুযোগ করে দিতেই দেওয়া হয়েছে যুদ্ধবিরতি। তবে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগের কয়েক ঘন্টায় দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে, এই যুদ্ধবিরতিকে অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে পর্যবেক্ষণ করবে তাদের গোষ্ঠী। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলছে, লেবাননে যুদ্ধবিরতির সংবাদকে স্বাগত জানিয়েছে তেহরান। এই যুদ্ধবিরতিকে আঞ্চলিক সংঘাত থামানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দেখছে খামেনি প্রশাসন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তি এখন খুবই সন্নিকটে। তেহরানের সঙ্গে এই আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের শুরু হতে পারে আশা প্রকাশ করেন তিনি। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমাদের নিশ্চিত করতে হবে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তারা এই বিষয়ে পুরোপুরি একমত হয়েছে, তারা প্রায় সব বিষয়েই রাজি হয়েছে। তাই তারা এখন আলোচনার টেবিলে বসলে পরিস্থিতির বড় পরিবর্তন হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। হরমুজ প্রণালীর শাসন কাঠামোতে পরিবর্তন আসায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে জাহাজ চলাচল। এতে বেড়ে গেছে জ্বালানির দাম, যার প্রভাব পড়েছে সাধারণ মার্কিনীদের উপরও। এই পরিস্থিতি একটি বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের জন্য। যদি লেবাননের এই যুদ্ধবিরতি ইরানের সঙ্গে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ প্রশস্ত করে, তবে এটি হবে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিশাল বিজয়। কারণ এ পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে এবং ইরানের পারমাণবিক পথে বাধা দিতে হিমশিম খাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার শিকার হয়ে ইরানের হাজার হাজার মানুষ আজ গৃহহীন ও বিপন্ন। সেই অসহায় ও বিপন্ন মানুষগুলোর জন্য মন কাঁদছে হাজার কিলোমিটার দূরের এক উপত্যকার অধিবাসীদের। কেন তৈরি হলো এমন অভূতপূর্ব আবেগ? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাধারণ মানুষ কেন তাদের ঈদের আনন্দ বিসর্জন দিয়ে বিয়ের গয়না, শিশুদের জমানো ব্যাংক, এমনকি নিজেদের শেষ সম্বলও তুলে দিচ্ছে যুদ্ধ বিধ্বস্ত ইরানিদের সাহায্যে? শিয়া সুন্নি নির্বিশেষে কাশ্মীরের মানুষ কেন এই উপত্যকাকে ডাকছে ছোট ইরান বলে? আর এই বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ নিয়ে হঠাৎ কেন এত উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতের নিরাপত্তা বাহিনী? চলুন কাশ্মীর ও ইরানের 6 শতাব্দীর এই নারীর টান এবং বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া মানবিক ও ভূরাজনৈতিক সমীকরণটির আদ্যপান্ত জেনে নিই। গত 21 মার্চ পুরো দক্ষিণ এশিয়া যখন পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে ব্যস্ত, তখন কাশ্মীরের শ্রীনগর ও বদগাম সহ বিভিন্ন এলাকার চিত্র ছিল ভিন্ন। 55 বছর বয়সী এক নারী তার বাবার দেওয়া সাধের সোনার কানের দুল তুলে দিয়েছেন ইরানের সাহায্য তহবিলে। তার দেখাদেখি অন্যরাও এগিয়ে এসেছেন। কেউ দিয়েছেন জমানো সঞ্চয়, কেউ বা বাড়ির তামার বাসনপত্র, সাইকেল, এমনকি উপার্জনের একমাত্র মাধ্যম মিনি ট্রাক পর্যন্ত। 73 বছর বয়সী বৃদ্ধা তার প্রতিবেশীদের তামার পাত্র দান করা দেখে বলেন, কাশ্মীরিরা সাধারণত তাদের মেয়েদের বিয়ের জন্য এসব বাসন সংগ্রহ করে, কিন্তু আমরা এসব সেই মেয়েদের জন্য দিয়েছি যারা এই যুদ্ধে তাদের মা ও বোনেদের হারিয়েছে। শিশুদের জমানো ব্যাংক এবং স্থানীয় চিকিৎসকদের তৈরি করা মেডিকেল কিট এই মানবিক সহায়তার এক অনন্য উদাহরণ। এই অভূতপূর্ব ত্যাগের পেছনে রয়েছে কাশ্মীর ও ইরানের প্রায় 6 শতাব্দীর পুরনো এক ঐতিহাসিক সম্পর্ক। 14 শতাব্দীতে ইরানের হামদান থেকে সুফি সাধক মীর সাইদ আলী হামদানি কাশ্মীরে আসেন এবং সেখানে ধর্মীয় রীতিনীতি, শিল্পকলা ও সাহিত্যের প্রচার করেন। এই গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কারণেই কাশ্মীরকে ঐতিহাসিকভাবে ইরানি সাগির বা ছোট ইরান বলা হয়। যদিও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শিয়া মুসলমানরা মোট জনসংখ্যার মাত্র 10 থেকে 15%, তবু এই ত্রাণ সংগ্রহ শিয়া সুন্নি সব সম্প্রদায়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কাশ্মীর জুড়ে বিশাল শোক মিছিল বের হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের মতে কাশ্মীর থেকে সংগ্রহ করা এই নগদ অর্থ, সোনা, গয়না এবং জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় 600 কোটি রুপি বা $64 মিলিয়ন, যা পুরো ভারত থেকে সংগ্রহ করা মোট ত্রাণের 40%-এরও বেশি। ইরানের নয়াদিল্লি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি
ভিডিও পোস্ট করে কাশ্মীরের জনগণের এই অভাবনীয় মানবিক সহায়তার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায় এক বিধবা নারী স্মৃতিচিহ্ন হিসেবে রাখা 28 বছর আগে মারা যাওয়া স্বামীর দেওয়া সোনা ইরানের তহবিলে দান করেছেন। কাশ্মীরের সাধারণ মানুষ যখন বিশুদ্ধ মানবিক দৃষ্টিকোণ থেকে এই সহায়তা পাঠাচ্ছে, তখন ভারতীয় কর্তৃপক্ষ এই তহবিল সংগ্রহের পদ্ধতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং রাজ্য তদন্তকারী সংস্থার শঙ্কা, বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা এই বিপুল তহবিলের একটি অংশ যাচাই না করা ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে চলে যেতে পারে। সরাসরি দূতাবাসে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি না থাকলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অস্বচ্ছভাবে সংগ্রহ করা অর্থের গতিপথ নিয়ে চিন্তিত প্রশাসন। বিশেষ করে 2023 সালে দক্ষিণ কাশ্মীরে এ ধরনের মানবিক তহবিলের অর্থ বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে যাওয়ার উদাহরণ টেনে স্বেচ্ছাসেবকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে এবং দেশ দুটির মধ্যকার আলোচনাও থমকে আছে। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কাশ্মীরের এই ত্রাণ সহায়তা শুধু একটি মানবিক উদ্যোগই নয়, বরং এটি সীমানা ছাড়িয়ে যাওয়া এক ঐতিহাসিক ও আত্মিক বন্ধনের অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আবারও রাজপথের কর্মসূচি নিয়েছে জামায়াত এনসিপির 11 দলীয় জোট। তারা নাকচ করেছে বিষয়টি নিয়ে বিশেষ সংসদীয় কমিটি গঠনের বিএনপি সরকারের প্রস্তাবে। বিএনপি সংসদীয় আলোচনার পথ খোলা রাখার কথা বলছে, কিন্তু জাতীয় সংসদের বাইরে বিরোধী জোটের রাজপথের কর্মসূচি কি ইঙ্গিত দিচ্ছে রাজনীতি কি আবারও আগের রাস্তাতেই গড়াচ্ছে? এসব প্রশ্ন আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট এবার 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত যে গণমিছিল, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলো, তারা আবারও কেন রাজপথের কর্মসূচিতে গেল? জামায়াত ইসলামের নেতারা যেটা বলছেন যে তারা সংসদে আলোচনার মাধ্যমেই মানে যে বিষয়গুলোতে এখন বিরোধ দেখা দিয়েছে সেগুলোতে সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। সে কারণে তারা রাজপথে কর্মসূচি নিয়েছেন। তবে এবার তারা দ্বিতীয় দফায় কর্মসূচি নিয়েছেন। এর আগেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এখন তারা কর্মসূচি নিয়েছেন 18 এপ্রিল তারা ঢাকায় মিছিল করবেন এবং 25 এপ্রিল তারা বিভাগীয় শহরগুলো করবেন গণমিছিল। এরপর 2 মে তারা জেলা শহরগুলোতে গণমিছিল করবেন। আর এই গণমিছিলের ফাঁকে ফাঁকে এই 2 সপ্তাহ সময়টাতে তারা মানে বড় জেলা শহরগুলোতে তাদের মানে দাবির সমর্থনে প্রচারপত্র বিলি করবেন, প্রচারপত্র বিতরণ করবেন, সেমিনার করবেন, আলোচনা সভা করবেন। এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোট অর্থাৎ এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ মানে দলগুলোর শীর্ষ নেতারা বৈঠক করেন। সেই বৈঠক থেকেই তারা রাজপথের এই কর্মসূচি ঘোষণা করেন। তো যেটা হচ্ছে যে জামায়াতের নেতাদের বক্তব্য হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে, সেই গণভোটের রায় বিএনপির নতুন সরকার মানছে না। সে কারণেই তারা এই রাজপথের কর্মসূচি নিয়েছেন এবং গণভোটের রায় মানে যাতে বাস্তবায়ন করা হয় সেজন্যই তারা রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবেন, এ ধরনের ইঙ্গিতও তারা দিচ্ছেন। তবে যেটা জামায়াতের নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে যে তারা আসলে সরকারের উপরে এই জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোটের বিষয়, সংবিধান সংস্কার পরিষদ, যেগুলো নিয়ে সরকারের সঙ্গে সংসদেও বিতর্ক হয়েছে, ভিন্ন মত এসছে, সেই বিষয়গুলো ধরেই তারা এখন মানে রাস্তায়ও নামছেন। তাহলে বিএনপি সরকারের সঙ্গে বিরোধী জোটের পার্থক্যের জায়গা এখন বা বিরোধের জায়গা জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, এই জায়গাটায় আসলে মুখ্য বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। গণভোট যেটা হয়েছে সেই গণভোট একটা অধ্যাদেশের মানে মাধ্যমে হয়েছে। সেই অধ্যাদেশের বিষয়টা এসছে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে, আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টাও এসছে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে। বিএনপির বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতির
এই ধরনের আদেশ দেওয়ার কোনো এখতিয়ার সংবিধানে নেই। এই যুক্তিতে তারা এই গণভোট সম্পর্কিত যে অধ্যাদেশ সেটাকে সংসদে পাশ করেনি বা সংসদে অনুমোদন করেনি। ফলে গণভোটের বিষয়টা এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে বিষয়টা সেই অধ্যাদেশও তারা পাশ করলো না। ফলে এটা তামাদে হয়ে গেছে। সেইটা বিএনপির দিক থেকে যুক্তি তুলে ধরা হচ্ছে যে এইটার আর কোনো কার্যকারিতা থাকে না আগের অধ্যাদেশের। তো সেখানেই বিরোধী অবস্থানে জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিরোধী যে 11 দলীয় জোট তারা সেখানে অবস্থান নিয়েছে। এই বিরোধের জায়গাটাতে বিএনপি যদিও বলছে যে গণভোট যে হয়েছে সেটাকে বিএনপি নেতাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে তারা সেটাকে অবৈধ সরাসরি সেটা বলছে না, কিন্তু তারা যেটা বলছেন যে তারা মনে করছেন যে রাষ্ট্রপতির আদেশেরই এখতিয়ার নেই সংবিধানে, সে কারণে তারা এই গণভোটের বিষয়টাকে এবং সংবিধান সংস্কার পরিষদ এই দুটো বিষয়কে তারা মানছেন না এবং এই দুটো বিষয়ে তারা অধ্যাদেশকে অনুমোদন দেননি। এবং তাদের বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যখন এই বিষয়গুলো করে তখন থেকেই তারা শুরু থেকেই তারা এটার বিরোধিতা করে আসছিলেন, আপত্তি জানিয়ে আসছিলেন। কিন্তু জামায়াত ইসলামীর মানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি মানে কর্মসূচি ঘোষণা করেছেন, মানে রাজপথে আন্দোলনের কর্মসূচি। তিনি যেটা বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন করাটাই তাদের এখন মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য জামায়াত ইসলামী এবং এনসিপি সহ বিরোধী দলের সদস্যরা কিন্তু সংসদ সদস্যরা শপথ নিয়েছিলেন আলাদাভাবে, মানে সংসদ সদস্য হিসাবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। বিএনপি কিন্তু সেই শপথ নেয়নি, তারা শুধু সংবিধান মানে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপি আপত্তিটা আগে থেকেই তুলছিল, কিন্তু জামায়াতের যুক্তি হচ্ছে যে বিএনপি কিন্তু গণভোটের বিরোধিতা করেনি। তখন যে 4টি প্রশ্নে গণভোট করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, বিএনপির শীর্ষ নেতা বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেছেন। এখন যে অবস্থান নিচ্ছে বিএনপি সেটাকে তারা বলছেন যে এক ধরনের দ্বৈত নীতি বা দ্বিচারিতা করা হচ্ছে, এই অভিযোগটা জামায়াতের পক্ষ থেকে তোলা হচ্ছে। ফলে এই বিরোধটাই সংসদে তৈরি হয়েছে। এখন এটা মানে রাজপথের কর্মসূচি নিয়ে তারা রাস্তায় মানে বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলছেন। রাজনীতি কি সেই রাজপথের রাজনীতিতেই ফিরছে? এই শঙ্কাটা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই করছেন, যেমন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি যে বলছেন যে মানে সেই পুরনো যে রাজনীতি, যে সংসদের বাইরে গিয়ে মানে রাজনৈতিক কর্মসূচি পালন করা, তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিএনপির নতুন সরকার 2 মাসের মতো বয়স হয়েছে মাত্র, সেই সময়ে এই রাজপথে কর্মসূচি দেয়া একটা মানে যে সময়টাতে মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, ইরান যুদ্ধের কারণে, অন্যদিকে অর্থনৈতিক অবস্থাও বাংলাদেশের খুব একটা ভালো নয়, এই ধরনের চ্যালেঞ্জের মুখে একটা সরকার একটা অস্থিতিশীল পরিস্থিতির মাঠের রাজনৈতিক কর্মসূচি একটা তৈরি করে কিনা সেই শঙ্কাটা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লেখক গবেষক মহিউদ্দিন আহমদ, তার সঙ্গে আমি কথা বললাম, তিনিও যেটা বলছেন যে তিনি মনে করছেন যে সংসদীয় মানে অতীত মানে বিভিন্ন সময় অতীতের সংসদগুলোতেও মানে সংসদের বাইরে গিয়ে কর্মসূচি পালন করে সরকারকে চাপ তৈরি করা, এমনকি সংসদ বর্জনের মতো ঘটনাগুলো, এবং যে জায়গাটাতে সংসদীয় পদ্ধতি বা সংসদ যে আলোচনার সব কিছু সমাধানের মূল কেন্দ্র, সেই প্র্যাকটিসটা বহুদিন ছিল না। সে কারণে এখন এই সংখ্যাটা বেশি আসছে যে আবার রাজপথে ফিরে যায় কিনা। যদিও জামায়াতের নেতারা বলছেন যে তারা রাজপথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন। তারা যেটা মনে করছেন যে আসলে সরকার তার আগের অবস্থান থেকে বেরিয়ে আসে, এটা তাদের অভিযোগ, সে কারণে তাদের সরকারের উপরে চাপ দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু তারা বলতে চাচ্ছেন যে তারা সংসদে এবং সংসদের বাইরে 2 জায়গাতেই তারা মানে মানুষকে সম্পৃক্ত করা মানে সেটা তারা করবেন। জামায়াতুল আমির বলছেন যে তারা যেহেতু মানে গণভোট একটা হয়েছে, মানুষ তাতে ভোট দিয়েছে, ফলে মানুষের কাছে এই ইস্যুগুলো নিয়ে তারা যাবেন যে এই জায়গায় মতপার্থক্যটা দেখা দিয়েছে। কিন্তু বিএনপির বক্তব্য হচ্ছে যে তারা মনে করছেন যে মানুষ বিষয়গুলো, যে বিতর্কের জায়গাগুলো বা সংবিধানের যে বিষয়গুলো, তাদের যে যুক্তি সেটাও মানুষ বুঝতে পারবে। বিএনপি এটা মনে করছে এবং বিএনপি সেই অবস্থানেই থাকছে। এখন বিএনপি যে সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে,
তাতে বিরোধী জোটের সাড়া না মিললে শেষ পর্যন্ত কি করবে তারা? বিএনপি কিন্তু এই বিষয়গুলো সংসদে যখন আলোচনা হচ্ছিল তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করার কথা প্রস্তাব করা হয়েছিল, যে সংসদীয় কমিটিতে মানে জামায়াত, এনসিপি সহ সংসদে যে প্রতিনিধিত্বকারী দলগুলো আছে সব দলের প্রতিনিধি নিয়ে আলোচনা করে একটা সমাধান করা। সেটা কিন্তু তারা মানে জামায়াত বা এনসিপি বা মানে বিরোধী জোট 11 দলীয় জোটের সংসদ সদস্যরা তাদের পক্ষ থেকে সেটা কিন্তু নাকচ করা হয়েছে, তারা সেটা প্রত্যাখ্যান করেছেন। তারা সেই সংসদীয় কমিটিতে যেতে রাজি নন। জামায়াতের নেতাদের বক্তব্য হচ্ছে যে তারা সংসদে এখনো আলোচনা করতে চান কিন্তু ওই কমিটিতে গিয়ে নয়। তারা মানে জামায়াতের আমির যেমন বলছেন যে তারা মনে করছেন যে বিএনপি চাইছে তাদের মতো করে ঘটনাগুলোকে মানে এগিয়ে নিতে, সেটাতে তারা রাজি নন। তারা বলছেন যে একটা গণভোট হয়েছে সেই রায়ের ভিত্তিতে এগোতে চান, কিন্তু বিএনপির বক্তব্য হচ্ছে যেহেতু সংবিধানের অনুযায়ী রাষ্ট্রপতির যে আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে সেই আদেশই রাষ্ট্রপতি দিতে পারেন না, সে কারণে তারা সেই পথে তারা হাঁটতে চান না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন যে মানে মানে এই সংসদ যে আছে এই সংসদেই আলোচনার মাধ্যমে সংবিধানের যেসব বিষয় সংশোধনী আনা প্রয়োজন তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, যেটা বিএনপির অবস্থান তিনি দাবি করছেন, এবং সেগুলো সংশোধনী এনে সংবিধান সংশোধন করা যেতে পারে এবং যাবে, সেটা তারা সেই অবস্থান তারা নেবেন। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠন করা বা গণভোটের এই বিষয়গুলো যে বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলো তারা মানতে রাজি নন। কিন্তু জামায়াতের বক্তব্য হচ্ছে যে সংবিধান সংশোধন করা যায় সংসদে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ না করলে সংস্কার করা যায় না। এই হচ্ছে দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তি। তো এখন এইটা একটা সমাধানে আসা সম্ভব কিনা সেটা এখনই বলা মুশকিল। তবে বিএনপি নেতারা বলছেন যে তারা, সালাউদ্দিন আহমেদি বলছেন যে তারা শেষ পর্যন্ত চেষ্টা করবেন সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে। বিএনপির সিনিয়র নেতা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তাদের মধ্যে এই যে রাজপথের কর্মসূচি নিয়ে সেটা নিয়ে একটি মানে এক ধরনের অস্বস্তি বা এক ধরনের ক্ষোভও আছে বলে মনে হয়েছে। মানে রুহুল কবির রিজভী যেটা বলছিলেন যে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে বা উদ্দেশ্যমূলক একটা অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে সেই চিন্তা থেকে রাজনৈতিক মানে মাঠের কর্মসূচি নেওয়া হয়, সেটা তারা মনে করেন সেটা নেতিবাচক হবে যারা নেবে। তো এই ধরনের বক্তব্যগুলো এসছে। তো পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি অবস্থানটা থাকছেই। তারা কি বলছেন, পরিস্থিতি সংসদের বাইরে গেলে এর দায়িত্ব বা দায় কার হবে? বিএনপি, জামায়াত বা 11 দলীয় জোটের অন্য দলগুলো তারা কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। দায়িত্ব মানে জামায়াতের নেতারা বা 11 দলীয় জোটের নেতারা তারা দায়িত্ব বা দায় চাপাচ্ছেন পরিস্থিতির জন্য বিএনপির উপর, বিএনপি দায় চাপাচ্ছে বিরোধী দল জামায়াত বা তাদের উপর। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এখানে মানে দুই পক্ষেরই দায়িত্ব আছে। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের একটা দীর্ঘ শাসনের পতনের পরে একটা নির্বাচনের মাধ্যমে আবার একটা নতুন সরকার এসেছে, একটা অল্প বয়সী সরকার, সেই সময়ে মানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা এগিয়ে নিতে আলোচনা, ভিন্ন মত বিষয়গুলো থাকবে, কিন্তু মানে একজন আরেকজনকে বেকায়দায় ফেলার চেষ্টা, সেই জায়গাটা থেকে, সেই পুরনো রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসা প্রয়োজন, এটা বিশ্লেষকরা বলছেন। অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন যে এখানে দায়িত্ব দুই পক্ষেরই, তবে তিনিও মনে করেন যে দায়িত্বটা সরকারের বেশি। এখানে সরকারেরই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বিরোধী দলকে আলোচনার টেবিলে নিয়ে এসে সংসদেই সমাধান করা উচিত। যদিও দুই পক্ষই বলছে যে তারা সমাধান করতে চায় সংসদে, কিন্তু সংসদে কিভাবে আলোচনা হবে বা কিভাবে সমাধান হবে সেইটা কিন্তু এখনো পরিষ্কার নয়। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পথটা নিয়ে যেমন বিতর্ক, সেটা সমাধানের পথটা নিয়েও বিতর্ক, সেটা থাকছেই। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।